দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিকেলে সম্মুখ যোদ্ধা সহ ৩০ জনকে দেয়া হবে করোনা ভ্যাকসিন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা হাসপাতালে পৌঁছে গেছে ২০০ ডোজ। এবং বাইডেন প্রশাসনের শীর্ষ পদে ২ বাংলাদেশি। জায়েন সিদ্দিকীর পর নিয়োগ পেলেন ফারাহ আহমেদ। কাজ করবেন দেশটির কৃষি ও পল্লী উন্নয়নে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, নির্বাচনের নামে প্রহসন করছে সরকার। সকালে একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের আলোচনায় এই অভিযোগ করেন তিনি। এ সময় আইন প্রণয়ন কর্মসূচি চলমান থাকায় আইনমন্ত্রী তার উত্তরে বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির কাছ থেকে শিক্ষা নেয়ার কোনো প্রয়োজন নেই সরকারের। সোফিয়া তৈরি করে সাড়া জাগানোর পর এবার স্বাস্থ্যসেবায় কাজ করবে এমন রোবট বানাচ্ছে হংকংয়ের হ্যানসন্স রোবোটিক্স। করোনা নিয়ন্ত্রণে কিভাবে ভূমিকা রাখবে রোবট, তা জানাবো সংবাদের শেষাংশে। আর কিছুক্ষণের মধ্যে দেশে করোনার ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হচ্ছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ হয়েছে সব প্রস্তুতি। বেলা 11:30টায় সেখানে পৌঁছেছে ২০০ ডোজ ভ্যাকসিন। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী পর্যায়ক্রমে সারা দেশে প্রয়োগ করা হবে ভারত থেকে নিয়ে আসা এই প্রতিষেধক। প্রথম দিনে দেয়া হচ্ছে ৩০ জনকে। মহামারীতে থমকে যাওয়া বিশ্বে বড় আশা নিয়ে এসেছে ভ্যাকসিন। নানা জল্পনা কল্পনা আর জটিলতা শেষে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টিকাদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 3:30টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধন করবেন ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর স্টোর থেকে কোল্ড বক্সে 20টি ভায়েলে এই হাসপাতালে পৌঁছেছে 200 ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে 72 ঘন্টা পর্যন্ত এগুলো সংরক্ষণ করা হবে এখানে। ইপিআই বলছে, পর্যায়ক্রমে সারা দেশেই এই প্রক্রিয়ায় পাঠানো হবে ভ্যাকসিন। 2-1 দিনের মধ্যে আমাদের সবকিছু রেডি আছে, সারা দেশব্যাপী পরিবহন শুরু হয়ে যাবে। যে ভ্যাকসিনটি আমাদের দেশে আসছে, এটা আপনারা জানেন, এটা নিরাপদ ভ্যাকসিন এবং যদি মৃদু প্রতিক্রিয়া হয়েও থাকে সেটা এখানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা 2-1 দিনের মধ্যে এমনি সেরে যাবে। ভ্যাকসিন নেয়ার পরে গ্রহণকারীদের বিশ্রাম ও পর্যবেক্ষণ পরবর্তী তথ্য সংগ্রহে চিকিৎসক দল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। 30 জনকে এখানে ভ্যাকসিন প্রদান করব, যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল সেটাই ফলো করব। আধা ঘন্টা ওনারা বিশ্রামে থাকবেন। এর মধ্যে আশা করি আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে না, বাট যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় সেই জন্য আমাদের স্পেশালিস্ট টিম, ফুল টিম রেডি আছে উইথ অল সাপোর্ট। এদিকে যে 30 জনের মাধ্যমে দেশে এই ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে, তারাও প্রস্তুত। এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা। আজকে হয়তো আমাকে দেখে পরে যখন সারা দেশে মানুষরা ভ্যাকসিন নেবে, তারা বুঝবে যে হ্যাঁ, সেফ আছে এবং তারা আমাদের কাছ থেকে এই অনুপ্রেরণাটা পাবে। আমরা চিকিৎসক হিসাবে মনে করি যে ভ্যাকসিন নেওয়াটা আমাদের জন্য একটা অপরিহার্য। প্রথম দিনে একজন চিকিৎসক হিসাবে ভ্যাকসিন নিয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। পার্শ্ব প্রতিক্রিয়ার কথা না ভেবে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। 7 ফেব্রুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু হওয়ার কথা রয়েছে দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন। ফয়সাল, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভ্যাকসিনেশন কার্যক্রমে একদম আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, এবং তারই অংশ হিসাবে কুর্মিটোলা জেনারেল হসপিটাল 30 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। তাদের মধ্যে কিন্তু অনেকেই চলে এসেছেন। আমরা কিন্তু বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। এই তালিকায় কিন্তু এই হাসপাতালের চিকিৎসক, নার্স থেকে শুরু করে আরও কয়েকজন রয়েছেন। পাশাপাশি যেটি আগে থেকেই বলা হচ্ছিল, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার আরও কয়েকজন এতে যুক্ত হবেন। তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখেছি যে, যদি বলি যে পুলিশের পক্ষ থেকে এসেছেন, সেনাবাহিনী
বাহিনীর পক্ষ থেকে এসেছেন, সংবাদ কর্মীদের পক্ষ থেকে এসেছেন, অর্থাৎ ফ্রন্টলাইনারদের যারা কাজ করেন তাদের সবারই কিন্তু একটি ছোট বড় একটি অংশগ্রহণ কিন্তু এখানে থাকছে। পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারাও কিন্তু এসেছেন, অর্থাৎ এই তালিকায় বা এই ক্যাটাগরিতে তাদেরও রাখা হয়েছে। যে প্রথম যে আজকের যে বিষয়টি সেটি কিন্তু আসলে আগে থেকেই বলা হয়েছিল যে এই 30 জন যে নেওয়া হচ্ছে, এই 30 জন যারা রয়েছেন 30 জনকে প্রথমে এই 3টার সময় যে কার্যক্রম শুরু হবে 3:30 নাগাদ তাদের ভ্যাকসিন প্রদান শুরু হবে। প্রথমে শুরুতে কিন্তু তাদেরকে এখানে ভ্যাকসিন দেওয়ার পরে তাদেরকে কিছুক্ষণের জন্য কমপক্ষে আধা ঘন্টা সময় তাদেরকে অবজারভেশনে রাখা হবে, তাদের শারীরিক কোনো সমস্যা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় কিনা সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হবে, তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এর আগে এই মুহূর্তে যারা এসেছেন তাদের কিন্তু নিয়ে একটি কক্ষে নিয়ে তাদের যে শারীরিক অবস্থা সেটিও কিন্তু অবজার্ভ করে নেওয়া হচ্ছে, বা যেসব ক্রনিক ডিজিজ বলি বা যে ধরনের রোগ থাকলে এই ভ্যাকসিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সে ধরনের কোনো রোগ বা স্টেরয়েডের কথা বলা হচ্ছে, যারা স্টেরয়েড সেবন করেন বা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটু জটিলতা হতে পারে, এই ধরনের কোনো ওষুধ তারা নিচ্ছেন কিনা এইখানে যারা 30 জন রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে সেখানে খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা কথা রয়েছে, সেই প্রস্তুতিও যদি বলি সেই প্রস্তুতিও কিন্তু আসলে কুর্মিটোলা হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সেটাও সেরে নিচ্ছেন। এবং এরই মধ্যে যেটি আমরা রিপোর্টটিতে দেখছিলাম যে 11:30 নাগাদ কিন্তু ভ্যাকসিনের একটি যে কোল্ড বক্স, সেই কোল্ড বক্সটি স্বাস্থ্য অধিদপ্তরের জিপিএ টিম সেই টিমটি কিন্তু এখানে দিয়ে গেছেন। এবং আগামীকালকে থেকে যে 5টি হাসপাতালে 400-500 রোগীকে দেওয়া হবে সেই প্রস্তুতিও কিন্তু এই হাসপাতালে নেওয়া হচ্ছে। এবং এই বক্সটি যেভাবে রাখা হয়েছে সেটি কিন্তু 72 ঘন্টা পর্যন্ত এখানেই সেই নির্দিষ্ট তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি মেনে কিন্তু রাখতে সক্ষম। তো এই ছিল কুর্মিটোলা থেকে আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে গোটা দুনিয়ায় যখন ভ্যাকসিনের জন্য হাহাকার, তখন বেশিরভাগ উন্নয়নশীল দেশ তো বটেই, অনেক উন্নত দেশের আগেই বাংলাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরকারের পাশাপাশি এক্ষেত্রে আমদানিকারক প্রতিষ্ঠানটির অবদানও কম নয়। সময় সংবাদের কাছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দ্রুত টিকা প্রাপ্তির আদ্যোপান্ত তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আতিকুর রহমান তমাল। 1 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বের চিন্তা আতঙ্কের নাম করোনা ভাইরাস। স্বভাবতই এর টিকা নিয়েও পরীক্ষা নিরীক্ষা ও সিদ্ধান্তহীনতার দোলাচল কম হয়নি। সেই জায়গায় এই মুহূর্তে দেশে ঢুকেছে 70 লাখ করোনার ডোজ, যার মধ্যে 20 লাখই উপহার। আগামী 6 মাসে আসবে আরও 2.5 কোটি ডোজ। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় যে ডোজগুলো আসছে তা সম্ভব হলো কিভাবে, এমন প্রশ্ন ছিল আমদানিকারক প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যানের কাছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার জন্য এবং সাহসের জন্য। উনি সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ঠিক আছে তুমি বুকিং দাও, আমি টাকা দিব। এই যে অগ্রিম টাকাটা দেওয়া হয়েছে এটা তো সরকার দিচ্ছে। সেরামের শর্ত অনুযায়ী উৎপাদন খরচ মেটাতে টিকার অর্থ আগেই শোধ করতে হয়েছে বাংলাদেশকে, আর এই ঝুঁকিটা নেওয়া গেছে সরকারের দূরদর্শিতার কারণে। তখন অনেক সমালোচনা হলেও শেষমেশ যথা সময়ে টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। আমরা যেটা অ্যানাউন্সমেন্ট করেছি 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আসবে। আসার পরে আমরা কথা বলবো। এই যে আপনি আপনার সাথে ইন্টারভিউ দিতেছি এর জন্য আমি বলি আসার আগে আপনার সাথে এই কথাগুলি বলে কোনো লাভ হইতো না। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সেরামের টিকা ভারতের চেয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে বাংলাদেশকে, কিন্তু খবরটি যে ভুল করে প্রকাশিত তা স্বীকার করেছে রয়টার্স। পরে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছে, তারা বলেছে এটা আসলে তোমাদের সাথে আমাদের কথা বলা উচিত ছিল, অনেক রাত হয়ে গেছিল, আমরা নিউজটা রিলিজ করে দিয়েছি। হয় এটা করোনার মতো মহামারীর টিকা নিয়ে রাজনীতি বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সবাই আইডিয়া ছিল যে অক্সফোর্ড-জানেকাটাই আগে কিন্তু আসবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে করোনার ভ্যাকসিনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীর গেন্ডারিয়ায় ধোলাইখাল পাম্প স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান। খাল পরিদর্শন করে বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট নিয়ে সিটি কর্পোরেশন খালের কাজ হাতে নিয়েছে, যার সুফল আগামী বর্ষায় নগরবাসী পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে খাল দখলকারীদের উচ্ছেদে অভিযান চলবে বলেও
জানিয়েছেন দক্ষিণের মেয়র। আমাদের এলাকার দুটি হাসপাতাল এবং মাতৃ সদনকে আমরা প্রস্তুত করছি, যেখানে এই টিকা প্রদান কার্যক্রম নেওয়া হবে। আমরা প্রস্তুতি ইনশাআল্লাহ এই সপ্তাহ শেষ এবং আগামী সপ্তাহের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে, যাতে করে যেদিন থেকে টিকা দেওয়া আরম্ভ হবে আমরা যেন সেভাবে আমাদের জনগণকে সঠিকভাবে এই স্বাস্থ্য সেবাটা এবং টিকাটা আমরা প্রদান করতে পারি। দুপুরের সময়ে আরও থাকছে, কারখানার আয় না থাকলেও বেড়েই চলেছে ব্যয়। রংপুর চিনিকলের আখ পরিবহনে খরচ 5 কোটি টাকার বেশি, দিতে হচ্ছে বেতন ভাতাও, চাষিদের দুর্ভোগ। তিন দিনের রিমান্ড শেষে দুদক কার্যালয় থেকে কারাগারে পাঠানো হয়েছে পিকে হালদারের কথিত বান্ধবী অবন্তিকা বড়ালকে। অর্থ লোপাটে সহযোগিতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গ্রেফতার রয়েছেন তিনি। গত 25 জানুয়ারি থেকে আদালতের নির্দেশনা মেনে দুদকে অবন্তিকা বড়ালকে রিমান্ডে আনা হয়। রিমান্ডে অবন্তিকা বড়াল পিকে হালদারের বিদেশে পাচার করা বিপুল পরিমাণ অর্থের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কাগজে প্রতিষ্ঠানে আত্মীয় স্বজন ও সহযোগীদের মাধ্যমে পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রায় 274 কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পাচার করেছেন পিকে হালদার। এছাড়া এই টাকা তিনি বিচ্ছিন্নভাবে স্থানান্তর করেছেন। দুদকের অনুসন্ধানে জানা যায়, সেই অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন অবন্তিকা বড়াল। এছাড়া তার নামে ধানমন্ডিতে প্রায় 4.5 কোটি টাকার একটি ফ্ল্যাট কিনে দেন পিকে হালদার। এসব অভিযোগে তাকে এ মাসের 13 তারিখ গ্রেফতার করে দুদক। গ্রেফতারের পর বিস্তারিত তথ্য জানার জন্য তাকে 3 দিনের রিমান্ডে দেন আদালত। দুপুরের সময়ে আরও থাকছে, টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। উত্তর বারিধারার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। কারখানার চাকা বন্ধ রেখে গাইবান্ধার রংপুর চিনিকল থেকে জয়পুরহাট চিনিকলে আখ পাঠাতে শুধু পরিবহন খরচই হচ্ছে 5 কোটি 16 লাখ টাকা। আবার মাড়াই বন্ধ থাকলেও ঠিকই গুনতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। এমন সিদ্ধান্তে মিলের ব্যয়ের সাথে বেড়েছে হাজার হাজার চাষির দুর্ভোগ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। জমি থেকে কাটার পর প্রথমে আখ নেওয়া হয় গাইবান্ধার রংপুর চিনিকল চত্বরে, সেখান থেকে আবারও গাড়ি বোঝাই করে পাঠানো হয় জয়পুরহাট চিনিকলে। প্রতিদিন 700 মেট্রিক টন আখ পাঠানোর কথা থাকলেও নানা জটিলতায় গত 11 দিনে পাঠানো হয়েছে মাত্র 5000 মেট্রিক টন আখ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা। আমার আখ আমার এই মিলে গাড়িতে নিয়ে আসার পর সেই ওজন নিচ্ছিল না, যার জন্য 3 দিন ধরে আমার এই আখের গাড়ির উপরে আমাকে থাকতে হয়েছে। এই স্তূপ থেকে আখ নিয়ে সামনের ক্যান ক্যারিয়ারে ফেললেই সম্ভব ছিল চিনি উৎপাদন করা, অথচ এখান থেকে 150 কিলোমিটার দূরে আখ পাঠানোর ফলে শুধুমাত্র পরিবহনের জন্যই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। প্রতি মেট্রিক টন আখ পরিবহনে 992 টাকা ধরে লক্ষ্যমাত্রা অনুযায়ী 52,000 মেট্রিক টন আখের জন্য ব্যয় হবে 5.25 কোটি টাকা। মিল চালু করলে এই অপচয় হতো না বলে মনে করেন স্থানীয়রা। এখানে মিল গেটে যে 23,000 মেট্রিক টন আখ আছে, এটার পরিবহন খরচ আমি জেনেছি 1.5 কোটি টাকা যাচ্ছে। এই 1.5 কোটি তো লাগতো না, মিল চালাতে তো 1 কোটি টাকা লাগতো। রংপুর চিনিকল পরিদর্শনকালে চিনিকলগুলোর ভবিষ্যৎ প্রশ্নে নতুন চেয়ারম্যানও শোনালেন পুরনো বাণী। আমরা ইনভেস্টর খুঁজছি, আমাদের কাছে অনেকে যোগাযোগ করছে, এগুলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন দিক থেকে আসছে। রংপুর চিনিকল জোনে এবার 5,500 একর জমিতে আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 5,000 মেট্রিক টনেরও বেশি। চিনিকলে মাড়াইয়ের সিদ্ধান্ত স্থগিতের পর আগামী মৌসুমের জন্য এখন পর্যন্ত চাষিদের সাথে আখ চাষের চুক্তি হয়নি। এতে দুশ্চিন্তায় কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি হাজার হাজার আখ চাষি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জানাবো দেশের বাইরের খবর। বাইডেন প্রশাসনের শীর্ষ পদে জায়গা পেলেন 2 জন বাংলাদেশি। জান সিদ্দিকির পর বাইডেন নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসনে এবার নিয়োগ পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফারাহ আহমেদ। দেশটির কৃষি বিভাগের অধীনে পল্লী উন্নয়ন আন্ডার সেক্রেটারির কার্যালয়ে চিফ অব স্টাফ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
নিজের প্রশাসন সাজাতে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সদ্য দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভিবাসী বান্ধব বাইডেন তার প্রশাসনে বিভিন্ন দেশের বংশোদ্ভূতদের সংযুক্ত করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার নিয়োগ পেলেন ফারাহ আহমেদ। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাইন সিদ্দিক। ফারাহ আহমেদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য এটাই সর্বোচ্চ পদ। ফারাহ আহমেদ আমেরিকার মূলধারা রাজনীতিতে সক্রিয়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনের সময় তিনি আইওয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন। কর্নেল ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ফারাহ আহমেদের বাবা ডাক্তার মাতলুব আহমেদ এবং মা ফেরদৌস আহমেদ দুজনেই যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তার নানা ডক্টর আব্দুল বাতেন খান বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান এবং পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ফারার মামা। এদিকে বাইডেন প্রশাসনের শীর্ষ পদে পরপর দুজন বাংলাদেশি নিয়োগ লাভে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়োগ নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের জন্য অনুপ্রেরণা জাগাবে বলে মত প্রবাসীদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট মার্সেলোর নিরঙ্কুশ বিজয়ে আরও সহজ হতে পারে পর্তুগালের অভিবাসন নীতি, এমনটাই মনে করছেন বাংলাদেশি পর্তুগিজ সহ সাধারণ প্রবাসীরা। নির্বাচন পরবর্তী সংকট ও সম্ভাবনা নিয়ে লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। প্রত্যেক জেলার পাশাপাশি ৩০৮টি মিউনিসিপ্যালিটির সবকটিতেই জয় নিয়ে পর্তুগালের ইতিহাসের রেকর্ড জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট বেলেম প্যালেসের বাসিন্দা সাবেক আইনের অধ্যাপক মার্সেলো রেভেলো ডি সৌজা বিজয়ী ভাষণে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্তদের জন্য নিজের সবটুকু দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। মার্সেলোর দ্বিতীয় মেয়াদে সহজ অভিবাসন নীতি ও পররাষ্ট্রনীতি আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন স্থানীয় রাজনীতির সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেন্টদের ব্যাপারে উনি খুবই সহানুভূতি। উনি প্রতিটা ক্ষেত্রে সরকারকে চাপ সৃষ্টি করেন যেন এই দেশে বিদেশিরা, বিশেষ করে অভিবাসীরা সম অধিকার নিয়ে থাকতে পারেন। তবে নানা কটবাক্য ও বর্ণবাদী আচরণের পরেও সেগা পার্টির নেতা আন্দ্রের 12% ভোট পাওয়াকে নেতিবাচক বলছেন প্রবীণ কমিউনিটি নেতারা। এই লোকটা সংসদে দাঁড়িয়ে বলছে যে ইসলাম ধর্ম যারা এখানে পালন করে তাদের বিরুদ্ধে নজরদারি রাখা দরকার। এমনও বলছে যে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে পাকিস্তানিদের এক টিকিটে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা সোশ্যালিস্টের একাংশ সমর্থিত নারী প্রার্থী আনা গোমেজের 13% ভোট পাওয়াকেও মাইল ফলক বলছেন বিশেষজ্ঞরা, যা পরবর্তীতে পর্তুগালের প্রথম নারী রাষ্ট্রপতি পাওয়ার ক্ষেত্রেও রাখতে পারে বড় ভূমিকা। পর্তুগালের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসীদের অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। তাই আগামী 5 বছরে মার্সেলো অভিবাসী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এমনটাই আশা করে এখানে বসবাসরত বাংলাদেশি সহ সকল অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। প্রথমবারের মতো টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ। কিছুক্ষণ পর উত্তর বারিধারার বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিয়ন। ফয়সাল, ঘড়ির কাঁটা বলছে আর মাত্র 15 মিনিট, তারপরে কিন্তু বাফুফের যে এবারের যে বিপিএল এর লিগের যে চতুর্থ ভেন্যুটি হতে যাচ্ছে টঙ্গী শহীদুল্লাহ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, সেটার উদ্বোধন হতে যাচ্ছে। সেই স্টেডিয়ামে আমরা জানি যে উত্তর বারিধারা ক্লাবকে এখানে হোম গ্রাউন্ড করানো হয়েছিল এবং উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে আজ ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ দিয়ে কিন্তু শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিপিএল এর যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। আমরা এই মৌসুমে দেখেছি যে এখন পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়াও কিন্তু কুমিল্লা স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ স্টেডিয়াম কিন্তু বিপিএল এর খেলার ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে টঙ্গীতে, যেটা বারবার বলা হচ্ছিল যে কোভিডের কারণে প্লেয়াররা যাতে খুব বেশি ট্রাভেল করতে না হয় সেজন্য ঢাকার আশেপাশে যে মাঠগুলো আছে সেখান থেকে একটা মাঠ বরাদ্দ চাওয়া হয়েছিল বাউফের পক্ষ থেকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কিন্তু টঙ্গীর এই শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হয় বাউফকে এবং সেটি কিন্তু আজ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা জানি যে এখানে উত্তর বারিধারা এবং আমার কাছে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম থেকে সবশেষ। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন।
সোফিয়া তৈরি করে সাড়া জাগানোর পর এবার করোনা নিয়ন্ত্রণে রোবট বানানোর উদ্যোগ নিয়েছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন্স রোবোটিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2021 সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখবে। 2016 সালে রোবোটিক দুনিয়ায় সাড়া ফেলেছিল সোফিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি মানুষের অনুকরণ করতে পারায় তাকে নিয়ে বিশ্বজুড়ে হয়েছিল ব্যাপক আলোচনা। এবার করোনা মহামারীর সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। প্রতিষ্ঠানটির আশা, চলতি বছরই কয়েকশো মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা 2021 সালে বেশ কয়েকশো রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে পরবর্তীতে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তাও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে। সম্প্রতি হংকং এর নিজের ল্যাব পরিদর্শন করে রোবট সোফিয়া, যেখানে তাকে তৈরি করা হয়েছিল। এ সময় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তুতির কথা জানায় সে। আমার মতো সামাজিক রোবট বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক কাজ করতে পারে, থেরাপি দেওয়া, এমনকি জটিল মুহূর্তেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম। এর আগে করোনা মহামারী শুরুর পর উৎপত্তি স্থল চীনের উহানের একটি হাসপাতালে স্বাস্থ্যসেবায় রোবট নিয়োগ করেছিল দেশটির রোবোটিক্স প্রতিষ্ঠান ক্লাউড মাইন্ডস। কাজিফ থেকে শুভ, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণের মধ্যেই সম্মুখ যোদ্ধা সহ 30 জনকে দেয়া হবে করোনার ভ্যাকসিন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা হাসপাতালে পৌঁছে গেছে 200 ডোজ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।